যদিও এইসব বিষয়ে কোনো ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো দাদা বৌদি তো আসছিলো, আপনারা অনেকেই জানেন আমার বাবা অসুস্থ, এই জন্য তারা আসছিল বাবাকে ডাক্তার দেখানোর জন্য। তো আমিও দেখে আসছিলাম ডাক্তার, তারপরে তারাও আসছে। তো বাবাকে নিয়ে ডাক্তারের কাছে কাছে ময়মনসিং, বলছে হিমোগ্লোবিন কম, উনি অনেক উইক, ওনাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, যদি ওনার হার্টের সমস্যা আছে। পরে বলছে যেহেতু হিমোগ্লোবিন কম, ওনাকে ইঞ্জেকশন দিতে হবে, ওষুধপত্র দিয়ে দিচ্ছেন, বাড়িতে চলে আসছে। তো যেদিন ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সকালবেলা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো দাদা ওদের যেহেতু তারা চাকরি করে, যেহেতু আমার ভাই আসলে তো সে তো আসলে বাড়িতে থাকতে পারে না। তো এদিন চলে যাবে, ওই দিনই সকালে দেওয়া হয়েছে ইঞ্জেকশনটা। আর তারা আসলে রেডি হয়ে গেছে, ভাত খাবে। এই মুহূর্তে আমার বাবা অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ যখন হয়েছে তখন আমার ভাইকে ডাক দিছে। আমার ভাইকে কিন্তু এখনও বাবা আবু বলেই রাখে, ছোটো সমাজে আবু রাখতো, এখনও সেই আবুই সে রয়ে গেছে। তো বাবা ভাইকে ডাক দিচ্ছে আবুরে আবু বলে। তো দেওয়ার পরে দাদা আসছে, ভাতগুলো রেখে আসছে। তো এসে দেখে আর বাবা কথা বলতে পারেন না, শুধু থাকা রয়েছে। তো আমাকে কল দিচ্ছে, আমি তখন স্কুলের থেকে বাসায় আসার পথে, বলছি বাবা তো এরকম, হসপিটাল নিয়ে আসতে হবে। তো তারা হসপিটাল নিয়ে আসছে কলমাকান্দা, আমি হসপিটালে গেছি। আমরা দুজনেই গেছি সিদ্ধার্থকে মামার বাসায় রেখে। তো যাওয়ার পর ওই জায়গায় অক্সিজেন লাগানো হয়েছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ওই জায়গা থেকে বলছে যে ময়মনসিং নিয়ে যাওয়ার জন্য, দ্রুত অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার জন্য। তো অ্যাম্বুলেন্স সাথে সাথে আনা হয়েছে, ওনাকে ময়মনসিং নিয়ে যাওয়া হয়েছে। নেওয়ার পর ওই জায়গা থেকে বলা হয়েছে যে উনি ব্রেন স্ট্রোক করছেন, মানে মাইনর ব্রেন স্ট্রোক করছেন। তো যাই হোক, ঈশ্বর আমাদের সহায় ছিল, উনি মানে কমের ভাগে ছিল, ওনার তেমন কোনো সমস্যা হয় নাই। আমার অনেকে তো অনেক সময় দেখা যায় এক সাইড অবশ হয়ে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো ওনার অন্য কিছু হয় নাই, তবে একটাই বেশি, উনি কথা বলতে পারেন না, উনি মনের ভাব প্রকাশ করতে পারেন না। উনি প্রকাশ করতে চান কিন্তু আমরা বুঝি না, কথা স্পষ্ট হয় না। ওনার যে জিহ্বা ওইটা আসলে মানে কাজ করে না, একদমই কাজ করে না। অনেক এক্সারসাইজ করার চেষ্টা করছি আমরা, যে জিহ্বাটা বের করার চেষ্টা করছি, বা দেখি বের করো, এক্সারসাইজ করো, দেখি ঠিক হয় কিনা, কিন্তু উনি বের করতে পারেন না। মানে দেখা গেছে যে উনি বের করতে পারতেছেন না। তো একদমই কথা বোঝা যায় না। উনি বলতেছেন, ওনারটা তো উনি বলতেছেন, কিন্তু আমরা বুঝতেছি না, আসলে কথাগুলো মানে ফুটতেছে না। তো কথা যদি বলা না যায়, আসলে এটা যে কত বড় একটা সমস্যা, আসলে আমরা কিছুই বুঝি না উনি কী বলেন। তো আমরা নিজ থেকে খাবার সময় খাবার, ওষুধের সময় ওষুধ দিতে হয়। উনি যদি কোনো কিছু আমাদেরকে বলতে চান আর বলতে পারেন না, আমরা বুঝি না। তো আমিও ছিলাম, আমি পরে যখন স্কুল বন্ধ ছিল আমাদের 3 দিন, আমি বাড়িতে ছিলাম, এখন চলে আসছি। আমার ভাই বধূ তারা করেছিল, তো আজকে তারা চলে গেছে। এখন তো মার জন্য মহাবিপদ হবে, মা তো কিছুই বুঝবে না। আমরা থাকা অবস্থায় তো অনেক কিছু বলছি যে ওইটা, তখন উনি মাথায় যদি মনে হয়েছে এই কথাটা উনি আমাকে বোঝাতে চাচ্ছেন, তো উনি মাথায় সাড়া দিচ্ছেন, মাথা নাড়ছেন। কিন্তু এখন তো বেশি সমস্যা হবে, যেহেতু আমরাও চলে আসছি মা একা বাড়িতে। আর আসলে এই বিষয়ে কোনো ভিডিও করতে পারিও নাই আগে। আর আমার শ্বশুর শাশুড়ি ওনারাও গেছিলেন আমাদের বাড়িতে বাবাকে দেখার জন্য, সকালে গিয়ে চলে আসছেন সন্ধ্যার আগে। আর অনেকেই তো যাচ্ছে এখন। আসলে সব কিছু মিলিয়ে বাড়িতে অনেক ঝামেলা এখন আসলে। আর আমার শ্বশুর শাশুড়ি তাদের তো বাড়িতে ঝামেলা, তারা থাকতে পারে না, চলে আসছে। পরের দিন আমিও চলে আসছি। আসলে আমারও তো স্কুল আছে, আমিও তো থাকতে পারি না। আসলে থাকলে হয়তো মার জন্য ভালো হইতো। আসলে বাবার পিছনেতেও সবসময় মানুষ লেগে থাকা লাগে। ভাইও তো ইচ্ছা করে থাকতে পারে, ভাইও তো চাকরি করে। তো তারাও চলে আসছে, আমিও চলে আসছি। মার কথা আসলে চিন্তা করি খুব লাগে, যে উনি একা কীভাবে আসলে এত কিছু সামলাবেন। তার মধ্যে এখন বৈশাখ মাস, আমাদের কিছু ক্ষেত কাটা হয়েছে, ধানও বাড়িতে আসছে। এখন সব কিছু মিলিয়ে মা কি ধান মানে শুকাবেন নাকি বাবার সবার শুশ্রূষা করবেন, আসলে এটাই আসলে ভেবে পাচ্ছি না। আজকে কল দিয়েছি, বলছে ধান চলে আসছে, তো ধানের কাজ করতেছে। বাবা এদিকে অসুস্থ ঠিক আছে, কিন্তু বাবা ধানের টেনশনও করতেছেন যে ধান আসছে কিনা, বৃষ্টি হচ্ছে, ধান কীভাবে শুকাতে পারবে কিনা, সব কিছু এবার উনি টেনশন করে, উনি একটু বেশি টেনশন করেন, এই জন্য আসলে এই সমস্যাটা হচ্ছে। যাই হোক, ঈশ্বর আমাদের সহায়, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করতে হবে। উনি আরও স্ট্রোক করছেন, উনি এখন আবার স্ট্রোক করছেন। ঈশ্বর যে ওনাকে আসলে যতটুকু রাখছেন, অনেক ভালো রাখছেন। এখন কথাটা ডক্টর বলছেন যে যদি সময় লাগবে, উনি কথা বলতে পারবেন, একটু সময় লাগবে, ওষুধপত্র দিয়ে দিয়েছেন। তো সময় লাগুক, সমস্যা নেই, যদি একটু যদি ওনার কথাটা বোঝা যায়, ঈশ্বরের কাছে আসলে এটাই চাওয়া যে একটু যেন বুঝতে পারি যে উনি কী বলতেছেন। আর যদি নিজে চলতে পারেন, চলে ফিরে থাকতে পারেন, এর চেয়ে বেশি আসলে কিছু চাওয়ার থাকে না এই মুহূর্তে আমাদের। তো সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন, উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সিদ্ধার্থ ঘুম থেকে উঠে গেছে।
তো মাত্রই আমরা এসে পৌঁছালাম ময়মনসিংহ শহরে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। তো এখানে আসার পর এমন একটা সমস্যার সম্মুখীন হয়েছি যে রুগীটা যে উপরে নিয়ে তুলবো এই ধরনের কোনো চেয়ার বা এই কী বলে এই ট্রলি এই কোনো কিছুই মানে পাচ্ছিলাম না। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন দাদা, ওনারে ফোন দিয়ে আসছি, উনি ওটা হাসপাতালে থাকেন, বেসরকারি রিসেপশনিস্ট নাকি পদে চাকরি করেন। তা ওনারা নিয়ে আসছি, তো উনি মোটামুটি জানাশোনা আছে এখানে। তো তারপরেও আমরা প্রায় আধা ঘন্টা ধরে চেষ্টা করতেছি। আর এখানে সবগুলো সরকার এই যে টোলে নিতেছে একটা, এটা কিন্তু মানে আপনার টাকা দিয়ে নিতেছে, মানে যদিও এটা সরকারি ছিল, কিন্তু সরকারি থাকলে হবে কি, এগুলো এখানে দালালের দৌরাত্ম্য বেড়েছে। এখানে সব কিছু দালালের মাধ্যমে হয়। আপনাকে যদি সিট পাইতে হয়, একটা চেয়ার পাইতে হয়, একটা ট্রলি পাইতে হয়, সব কিছুই হচ্ছে এখন দালাল। আর হাসপাতালের অবস্থা দেখেন, এটা হচ্ছে বারান্দা, আমি কিন্তু এখানে বসেছিলাম। বারান্দার মধ্যেও মানুষের রুম মানে এই বিছানা করে বসে আছে, আর ভিতরে তো আছেই, ভিতরে তো অভাব নয়। আর বারান্দার এদিকে যে একটা ট্রলি যাবে, চেয়ার যাবে, সেই অবস্থাও কিন্তু নয়। আর এই যে এখানে দেখেন একটা খোলা জায়গা, এখানেও কিন্তু প্রচুর মানুষ, মানে সিঁড়ি দিয়ে নামার সময় আমি দেখতেছিলাম যে প্রত্যেকটা তালায় তালায় সিঁড়ির যে আশপাশে যে ফাঁকা জায়গাগুলো, এইগুলোতেও রুগী। আসলে চিকিৎসাটা ডাক্তার কিভাবে দিবে, যে পরিমাণে ডাক্তার, রুগী তার চেয়ে হাজার হাজার গুণ বেশি। মানে এটা আসলে নিজ চোখে যদি না দেখেন তাহলে এটা বোঝা কোনোভাবে সম্ভব না। তা আমরা তো আসছিলাম, আমাদের বাবা শ্বশুর উনি হঠাৎ করেই ব্রেন স্ট্রোক করছেন। তো প্রথমেই কলমান্দা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো সেখান থেকে তারা রেফার করে দিচ্ছে যে চলে যেতে হবে ময়মনসিংহ, তাছাড়া কোনো উপায় নেই। তো সেই লোককে আমরা এখানে নিয়ে আসছি। তো আজকে সকালে মোটামুটি উনি ভালো, কালকে তো একদম হাত পা কোনো কিছু নড়াইতে পারেন নাই, সেন্স ছিল না, এমন একটা অবস্থা। তো পাশে হচ্ছে আমার কাকা শ্বশুর, উনি সিলেট থেকে আসছেন এই খবর শুনে। আর এইদিকে দেখেন নবজাতক ইউনিট, বাচ্চা নিয়ে মানুষ কোথায় আছে দেখেন। এটা কিন্তু হাসপাতালে কোনো অংশ না, মানে নতুন একটা বিল্ডিং হইতেছে, এটা একটা বারান্দা ছিল। তো আমরা হাসপাতালে আসছি রাত 10টায়। আসার পরে তেমন কোনো চিকিৎসা পাই নাই, কারণ ডাক্তার আসে নাই। আর প্রথমে হচ্ছে একটা ভুল ট্রিটমেন্ট হয়েছে এখানে, সেটা হচ্ছে কি ওরা আমাদেরকে মেডিসিন বিভাগে পাঠিয়ে দিছে, এই যে ব্রেন স্ট্রোক করলে যেখানে পাঠানোর কথা সেখানে পাঠায় না। যাই হোক, পরে আমরা কোনো চিকিৎসা পাই নাই। সকালে হচ্ছে ডাক্তার আসবে আবার 10টার পরে। তো একটা লোক স্ট্রোক করছে রাত্রে, এখন সকালে যদি ডাক্তার দেখাইতে হয় তো কিছু তো করার নাই। তারপরে আমরা অপারগ হয়ে সেখানে রাত্রে রয়েছি। তারপর সকালে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে না, আমরা তাহলে বাহিরেই দেখাবো। তারপরে যে আমার সম্বন্ধে এখানে বসে আছে দাদা, ওনারা বলছি দাদা চলেন তাহলে বাহিরেই কোথাও দেখাই। তারপরে যে আমরা একটু আগে যে দেখলেন, এটা হচ্ছে নেক্সাস হাসপাতাল। এখানে স্ট্রোক বিশেষজ্ঞ বা ব্রেন নিয়ে যারা কাজ করেন ডাক্তার, তো ওনাদের মধ্যে উনি বিশেষজ্ঞ জালালউদ্দিন তালুকদার। তো ওনার কাছেই পরে হচ্ছে আমরা নিয়ে আসছি। তো এখানে দেখাবো, সিরিয়াল দিছি। দেখানোর পরে উনি কী বলে, যদি বলে থাকার জন্য তাহলে থাকবো, নয়তো চলে যাব। তো কিছুক্ষণ আগে ডাক্তার দেখানো হয়েছে, তা ওই যে চলে আসতেছেন আমার শ্বশুরকে নিয়ে। আমি আগে চলে আসছিলাম কারণ অনেক জিনিসপত্র ছিল, সবগুলো নিয়ে আসছি, সাথে কাকা শ্বশুর দাদা। তাই এখন আমরা হচ্ছে আর একটা ডায়াগনস্টিক সেন্টারে যাব, সেখানে গিয়ে রক্ত পরীক্ষা আছে, আর কী কী টেস্ট দিছে বেশ কয়েকটা। সিটি স্ক্যানটা আমরা গতকাল কী করাইছিলাম, তো সিটি স্ক্যান করানোর পরে ওইটা দেখাইছি, দেখানোর পরে বলছে যে মাইনর স্ট্রোক করছেন। তো এই হচ্ছে বিষয়। এখন এই ডায়াগনস্টিক সেন্টারে আছি। তাই এখানে রিপোর্টটি পাওয়ার পর ডাক্তারের সাথে পরামর্শ করে ফাইনালি তারপর হচ্ছে আমরা বাড়িতে চলে যাবো। আর যদি বলে যে থাকতে হবে তাহলে থাকবো। রিপোর্ট এখনো তৈরি হয়েছে না, রিপোর্ট হইলে পরে ডাক্তাররা দেখাইবো, দেখাইয়া পরে যদি বলে টাকার জন্য তাহলে থাকবো, আর নয়তো বাড়িতে চলে যাবো আর কি। ফ্যান বন্ধ করতাম, ফ্যান ফ্যান বন্ধ করতাম। সিটি স্ক্যান করা হয়েছে, সিটি স্ক্যানে মাইনর স্ট্রোক ধরা পড়ছে। এরপর ডাক্তার বিস্তারিতভাবে অনেক কিছু বলেন নাই। তো আমরা কিছুক্ষণ পরে গিয়ে হচ্ছে ডাক্তারের সাথে পরামর্শ করব। বলছেন যে আরও কিছু রিপোর্ট আছে, সবগুলো একসাথে নিয়ে যাওয়ার জন্য। হাসপাতালে যেগুলো দিচ্ছিল এইগুলোই দিচ্ছে নাকি এখন পরীক্ষা?
এটা আগে মার্সের যে দাদা এখন যাইতেছে আবার রিপোর্টগুলো দেখাইবে ইয়েতে আগে যে এটাতে গেলাম ওটা হচ্ছে নেক্সাস, এটা থেকে খানিকটা দূরে। আমরা আছি এখন এই ডায়াগনস্টিক সেন্টারেই, দাদারে পাঠালাম ওই যে নেক্সাসে জমা দিয়ে আসবে এগুলা, পরে ডাক্তার যখন এসে রিপোর্ট দেখে তারপরে হচ্ছে আবার রুগী নিয়ে যাইতে হবে, অথবা যদি বলে যে যাইতে হবে না তাহলে আমরা এখানেই থাকবো। দেখি কি হয়, আজকে কি থাকতেই হয় নাকি এবার চলে যেতে হয়।